স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন দর্শক, শিরোনামেই যেমনটা দেখছিলেন, ধেয়ে আসছে সুপার সাইক্লোন ইয়াস। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে স্টুডিও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। ধন্যবাদ। আসলে বাংলাদেশের জন্য খুব বেশি দুঃসংবাদ আসলে বয়ে আনছে সেটা তেমনটা বলা যাবে না। আবহাওয়াবিদরা যেমনটা আসলে জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াস শেষ পর্যন্ত হয়তোবা ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে যাবে এবং সেখানেই হয়তো প্রবল আঘাত হানার সম্ভাবনা আশঙ্কা রয়েছে। বাংলাদেশের উপকূলে এখন পর্যন্ত যতটা গতিপথ দেখানো হয়েছে তাতে করে বাংলাদেশে সরাসরি আঘাত হানার সম্ভাবনা কম। শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ইয়াস, এগুচ্ছে ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে। এর প্রভাবে বাংলাদেশের বেশিরভাগ জেলায় জনজীবন পড়েছে ঝড় বৃষ্টির কবলে। নদ নদীর পানিতে বেড়েছে জোয়ারের পানি। সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে যে কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। ব্যুরো রিপোর্টার এবং প্রতিনিধিদের তথ্য চিত্রে আমার করা প্রতিবেদন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল সাগর, কক্সবাজার উপকূল জুড়ে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। ইয়াসের প্রভাবে চট্টগ্রামে সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকা সহ বেশ কিছু এলাকা। পানি প্রবেশ করেছে বাসাবাড়িতেও, যাতে দুর্ভোগে এলাকাবাসী, বিপর্যস্ত জনজীবন। এখানে পানি কি জোয়ারের পানি আসে, বৃষ্টি ছাড়া এগুলো কি এখনো তো মিলছে না সুফল। আমাদের এই পানি উঠতেছে, একটা পানি হয়ে যায়, ঘর ঢুকেছে পানি। ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। কলাপাড়া উপজেলার লালুয়ার ভাঙা বেড়িবাঁধ ভেঙে 9 গ্রাম পুরোপুরি প্লাবিত। এতে পানিবন্দী হয়ে পড়েছে ওই এলাকার প্রায় 8,000 মানুষ। ভোলায় মেঘনা তেঁতুলিয়া নদী কিছুটা উত্তাল। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 6 উপজেলার 50টিরও বেশি ইউনিয়নের নিম্নাঞ্চল। রাঙ্গাবালী উপজেলার চালতেবনিয়া ইউনিয়ন, চর মন্তাজ এবং বড়বাইজদা এলাকার কিছু কিছু এলাকা ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়েছে, যে কারণে স্বেচ্ছাসেবকরা ওখানকার লোকজনদেরকে নিরাপদে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। বরগুনার 805 কিলোমিটার বেড়িবাঁধের 35টি পয়েন্টে প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধই ঝুঁকিপূর্ণ। এই বাস্তবতায় বেড়িবাঁধে ভাঙনের শঙ্কায় উপকূল জুড়ে আতঙ্কে লক্ষাধিক মানুষ। বাজারে পানিতে ভরে গেছে, এই ব্যবসায়ীদের অসুবিধা। বনলে যে পানিতে তলায় গেছে, এই লোকজন ব্যবসা বাণিজ্য করতে অসুবিধা হচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই। স্থানীয়রা বলছেন, নদী তীরবর্তী এলাকায় আশ্রয় কেন্দ্র না থাকায় প্রাণহানির শঙ্কাও রয়েছে। তবে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 640টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনাতেও বইতে শুরু করেছে দমকা বাতাস। সেই সাথে আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে সামান্য আকারে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া পিরোজপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সোমবার রাত থেকেই। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে আপনার সাগর উত্তাল রয়েছে, তো ওইখানে যে সমস্ত মানে মাছ ধরার নৌকা চলাচল করবে, জাহাজ যাবে, তো তাদের মানে নিরাপত্তার স্বার্থে আমরা স্থানীয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছি। গত বছর যে আমপান সুপার সাইক্লোন হয়েছিল, সেই পর্যায়ে এটি উন্নীত হচ্ছে না। ঘূর্ণিঝড়ের জানমালের ক্ষতি কমাতে উপকূলীয় জেলাগুলোতে প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার। করোনা বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনেই রাখা হয়েছে সব প্রস্তুতি। প্লাবন রহমান, নিউজ 24। দেখছিলাম আসলে প্রতিবেদন। সারা দেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি, একই সঙ্গে কি ধরনের প্রভাব এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াস ফেলেছে তার মোটামুটি একটা চিত্র দেখা গেছে। আমরা একটু বরগুনায় যেতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুমন শিকদার। সুমন শিকদারের কাছ থেকে আমরা মোটামুটি বিস্তারিত জানার চেষ্টা করব। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন না? প্রতিকূল আবহাওয়া আসলে বুঝতে পারছি আপনাকে দেখে। একটু বিস্তারিত জানাবেন কি ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে আসলে জনজীবন পড়েছে, কি ধরনের প্রস্তুতি আসলে প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে, একটু বিস্তারিত জানতে চাই বরগুনা থেকে আপনার কাছে। ঘূর্ণিঝড় ইয়াস সরাসরি বাংলাদেশে আঘাত না
প্রভাব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা 6টা থেকে দেখেছি যে বরগুনা কিন্তু প্রচন্ড বৃষ্টি এবং প্রচন্ড দমকা হাওয়া বইছে এবং নদী, আমি এখন পায়রা নদীর তীরে অবস্থান করছি। এখানে আমরা দেখেছি যে বিকাল থেকে কিন্তু নদী খুব উত্তাল রয়েছে এবং এই বিষয়ে যে ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলার বিষয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছেন যে ঘূর্ণিঝড়ের প্রভাব যেটা আমাদের বরগুনা বা উপকূলীয় যে সকল অঞ্চলে পড়বে, এটার মোকাবেলার জন্য তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দুপুরে তারা একটি জরুরি প্রস্তুতি সভা করেছিল। সেই সভার মাধ্যমে তারা জানিয়েছিল যে বরগুনায় কিন্তু 642টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে, যে এই প্রভাব মোকাবেলায় যাতে পরিস্থিতি খারাপ হলে যাতে উপকূল তীরবর্তী মানুষজনকে তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে পারে। এছাড়াও নগদ অর্থ, চাল, শিশুদের জন্য খাদ্য, গবাদি পশুদের খাদ্য, এগুলো কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সাইক্লোন পূর্ববর্তী, পরবর্তী এবং চলাকালীন সময়গুলোকে সামাল দেওয়ার জন্য কিন্তু রেক্টিসেন্ট, সিপিবি সহ জেলা প্রশাসনের প্রায় 7,500 জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। একটা বিষয় ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে বাতাসের গতিবেগ এখন কেমন? আপনার ছাতা থেকে বুঝতে পারছি গতিবেগ বেশ বেশি, তবে একটু যদি বলেন যে বাতাসের গতিবেগ কেমন এবং যারা উপকূলের যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে সবাইকে কি আসলে সাইক্লোন সেন্টারগুলোতে সরিয়ে নেওয়া গেছে কিনা এখন পর্যন্ত? না, আমরা বেশ কয়েকটি সাইক্লোন শেল্টার ইতিমধ্যেই ঘুরেছি, কিন্তু আমরা কোনো সাইক্লোন শেল্টারে আসলে যে উপকূলের তীরবর্তী বা নদী তীরবর্তী যে সকল মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু আমরা আসতে দেখিনি। তো বাতাসের গতিবেগের বিষয়ে যদি বলতে হয় তাহলে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যার কিছু আগে, মানে 6টা থেকে কিন্তু এখানে প্রচন্ড বেগে বাতাস হচ্ছে এবং সেই সাথে কিন্তু বৃষ্টিও রয়েছে এবং মাঝে মধ্যে বৃষ্টির পরিমাণ কমলেও কিন্তু বাতাসের পরিমাণ আমরা এখন পর্যন্ত 6টার পর থেকে আর কখনো কমতে দেখিনি। প্লাবন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সাবধানে থাকবেন আসলে এই প্রতিকূল পরিবেশে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো তথ্যের জন্য আপনার কাছে যোগাযোগ করার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ। দেখছিলাম আসলে সংবাদকর্মী যারা রয়েছেন বিভিন্ন জেলায়, তারা এখন এরকম প্রতিকূল পরিবেশের মধ্যেই আসলে সংবাদ সংগ্রহ করছেন। আসলে যেমনটা আসলে বলছিলাম যে প্রত্যেক বিভিন্ন জেলায় সারা দেশেই আসলে মেঘাচ্ছন্ন পরিবেশ, একই সঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে, কোথাও গতিবেগ বেশি, কোথাও কম। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। আমার সহকর্মী শেখ জায়েদ আছেন। শেখ জায়েদের কাছ থেকে চট্টগ্রামের আবহাওয়ার অবস্থা এবং বাতাসের গতিবেগ কেমন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেমনই আসে সেটি একটু জানতে চাই। জায়েদ, দেখতে পাচ্ছি আসলে পিছনে পানির অবস্থা বেশ খারাপ। সব মিলে একটু জানাবেন কি অবস্থা আসলে চট্টগ্রামে, সমুদ্র, একই সঙ্গে সব মিলিয়ে কেমন আসলে আবহাওয়া, ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন আসলে দেখছেন? ধন্যবাদ প্লাবন রহমান। সমুদ্রে আবারও জোয়ার শুরু হয়েছে। পূর্ণিমায় জোয়ারে হচ্ছে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কথা এবং আমরা দেখছি কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই ঢেউগুলো অনেক বড় বড় হয়ে একেবারেই তীরের দিকে চলে এসেছে, অর্থাৎ খুব দ্রুত গতিতে পানি উপকূলের দিকে আসছে। উপকূলীয় যে নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো অনেকাংশেই বিভিন্ন এলাকা যেগুলো প্লাবিত হওয়ার কথা আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম শহর কেন্দ্রিক 7টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যদি কোনো ধরনের প্রভাব পড়ে বা কোনো কারণে এই ঝড়ের মোড় ঘুরে যায় তাহলে এই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষজন আশ্রয় নেবেন। 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যেহেতু চলছে, সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। পণ্যবাহী যে নৌযানগুলো রয়েছে সেগুলোকে সাবধানে নিরাপদে রাখা হয়েছে। যদি সতর্ক সংকেত আরও বাড়ে সেগুলোকে কর্ণফুলী নদীর ভিতরের দিকে আরও বেশি ভেতরে নিয়ে যাওয়া হবে এবং নৌযানগুলো নিরাপদে অবস্থান করছে। ফায়ার সার্ভিস সহ যেই সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলো কাজ করে উদ্ধার তৎপরতা সহ ত্রাণ তৎপরতায় সবাই প্রস্তুত রয়েছে। সরকারের ত্রাণ। জি, অনেক ধন্যবাদ শেখ জায়েদ। আমরা দেখছিলাম আসলে বেশ প্রতিকূল পরিবেশ এখনই। আমরা একটু আবহাওয়া অফিসে আসলে যেতে চাই, আবহাওয়া অধিদপ্তরে যেতে চাই। সেখানে আরো বিস্তারিত তথ্য নিশ্চয়ই আছে। আমরা একটু আমাদের সহকর্মী অন্তর্বিশ্বাস আছেন আসলে আবহাওয়া অধিদপ্তরে, সেখান থেকে বিস্তারিত জানবো। অন্তর্বিশ্বাস, সব মিলিয়ে কি অবস্থা, কি ধরনের পূর্বাভাস এখন পর্যন্ত আবহাওয়ার অধিদপ্তর আসলে কি বলছে, একটু বিস্তারিত জানাবেন। প্লাবন, আসলে শুরুতেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এটি সুপার সাইক্লোনের আকার ধারণ করবে না, অর্থাৎ প্রবল ঘূর্ণিঝড় হবে কিন্তু সুপার সাইক্লোন হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এটি এখন পর্যন্ত 420 কিলোমিটার দূরে রয়েছে বাংলাদেশের উপকূল থেকে এবং এই সাইক্লোনটি বাংলাদেশের ওপর দিয়ে খুব প্রবলভাবে বয়ে যাবে না। মূলত এটি আঘাত হানবে ভারতে, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। সুতরাং বাংলাদেশের অনেক বেশি ক্ষয়ক্ষতি যেমনটা আমপানের সময় হয়েছিল তেমনটি হবে না বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো
হয়েছে। সে সাথে আপনি জানেন যে এরই মধ্যে 3 নম্বর যে সতর্ক সংকেত সেটি আসলে জারি রয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক তিনি রয়েছেন, তিনি কথা বলছেন, আমরা তার কথাটাই আসলে শুনতে চাই। যখন ঘূর্ণিঝড়টি বাংলাদেশে ভারতীয় উপকূলে আঘাত হানবে তখন ভারতীয় উপকূলে বাতাসের বেগ থাকবে হলো ঘন্টায় 170 থেকে 80 কিলোমিটার। তার বিপরীতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, মংলা, খুলনা, বাগেরহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা এসব অঞ্চলে বাতাসের বেগ থাকবে হলো ঘন্টায় 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। তো সেই জন্য আমাদেরকে আসলে সতর্কতা কিংবা ব্যবস্থাপনায় কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা সঠিক হবে না। সমগ্র ঘূর্ণিঝড়টি যখন অতিক্রম করে যাবে তখন আমরা আবার নিরাপদে প্রত্যেকের অবস্থানে যাব। আমরা যেন কোনো প্রকার শিথিলতা প্রদর্শন না করি ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পূর্ব পর্যন্ত। একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে সবচাইতে ক্ষতিকর অবস্থা কোন সময়টিতে হবে, মানে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কোন সময়? সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আজকে শেষ রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন, আজকে শেষ রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত সর্বোচ্চ যে ক্ষতি হতে পারে বাংলাদেশের এই সময়টাতে হবে। তবে খুব বেশি ক্ষতি, বিশেষ করে আমপানের মতো ক্ষতি আসলে এবার ইয়াসের দ্বারা হবে না। এটি অনেক ধন্যবাদ, বলতে চাইছে বারবার অন্তর বিশ্বাস বিস্তারিত তথ্য জানানোর জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে। পশ্চিমবঙ্গ থেকে ঘূর্ণিঝড় ইয়াসের সবশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি ভাস্কর সর্দার। আমরা একটু ভাস্কর সর্দারের সবশেষ তথ্যপত্র তার কাছ থেকে জেনে আসতে চাই। মঙ্গলবার থেকে কিন্তু ঘূর্ণিঝড় ইয়াস অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যেটুকু আবহাওয়াবিদ থেকে আজকে শেষ আপডেট জানানো হয়েছে যে 185 কিলোমিটার গতিবেগে উড়িষ্যার বালাসরে প্রথম ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে এবং তারপরেই পশ্চিমবঙ্গের দিকে তার গতিমুখ হবে। তখন তার ঘূর্ণিঝড়ের গতিমুখ মানে ঘন্টায় তার কিলোমিটার হতে পারে 155 থেকে 165 কিলোমিটার, যা আমফানের থেকে কোনো অংশেই কম নয়। এরপর পশ্চিমবঙ্গের পুরুলিয়া ধরে সেই ঘূর্ণিঝড় চলে যাবে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দিকে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে যে পারাদ্বীপ অর্থাৎ উড়িষ্যার পারাদ্বীপ থেকে কিন্তু সেই ঘূর্ণিঝড়টি 280 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গ থেকে প্রায় 370 কিলোমিটার এবং যেইখানে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে অর্থাৎ বালাসোরের থেকে 360 কিলোমিটার দূরে এই মুহূর্তে অবস্থান করছে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মেঘ নিয়ে এই ঘূর্ণিঝড়টি আসতে চলেছে, যেটা আমফানের ক্ষেত্রেও দেখা যায়নি। যদিও আমফান ছিল একটি সুপার সাইক্লোন, এটাকে বলা হচ্ছে সিভিয়ার সাইক্লোন। পাশাপাশি মৌসুম ভবন থেকে বলা হয়েছে যে হয়তো সম্ভবত যে আমফানের মতো ততটা ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিকারক না হলেও এই ঘূর্ণিঝড়, কিন্তু যে পরিমাণের মেঘ নিয়ে এই ঘূর্ণিঝড় ইয়াস আসছে সেটা কিন্তু আমফানের বেলাও দেখা যায়নি। ফলে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে যেখানে যেখানে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। দেখছিলাম আসলে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। এই ছিল মোটামুটি যতটা ধারণা আসলে দেওয়া হয়েছে, তাতে করে সকালে আসলে ভোরের দিকে এটি আঘাত আনতে পারে ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং শেষ পর্যন্ত দুপুরের পরে আসলে সব ধরনের বিপদ কেটে যাওয়ার কথা আসলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এই ছিল মোটামুটি আমার কাছে ঘূর্ণিঝড় ইয়াস সম্পর্কিত সবশেষ খোঁজ খবর। ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে। প্লাবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, স্টুডিওর অপর প্রান্ত থেকে ঘূর্ণিঝড় ইয়াসের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্লাবন রহমান। এবারে অন্যান্য প্রসঙ্গ। চীন থেকে 1.5 কোটি করোনা টিকা কেনার আলোচনা চূড়ান্ত। মাসে 50 লাখ পাওয়ার আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। স্বাস্থ্যমন্ত্রীও জানিয়েছেন চীনের টিকা পেতে সব টিকা চূড়ান্ত। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এদিন ঢাকা মেডিকেল কলেজ সহ 4 মেডিকেল কলেজে শুরু হয় সিনোফার্মার করোনা টিকা প্রয়োগ। আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। স্বাস্থ্যসেবা বিভাগের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী চীনের সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থীদের। বাংলাদেশে প্রথম চীনের টিকা নেন ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালমা সমতা। আর এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, পর্যায়ক্রমে এই টিকা বাংলাদেশের সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেয়া হবে। যদি আমরা এমবিবিএস পরীক্ষাটা না নিতে পারি তাহলে এই অতি অল্প দিনের মধ্যেই আমাদের একটা বড় ডাক্তারদের সংকট হয়ে যাবে। আমরা এই প্রোগ্রামটা করেছি যাতে করে স্টুডেন্টদেরকে সুরক্ষিত করা যায়।
আর করোনা ভ্যাকসিনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, এরই মধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। রাশিয়ার টিকা পেতেও আনুষ্ঠানিকতা চলমান রয়েছে। আমরা ইংল্যান্ডের সাথে আলাপ করছি, অ্যাস্ট্রাজেনিকার সাথে, এবং আমরা যেটা আনন্দের সাথে বলতে পারি যে আমরা এখন চায়না থেকে হয়তো বা প্রথমে আমরা ভ্যাকসিন পাবো। বিকেলে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীও জানান, চীন থেকে 1.5 কোটি টিকা কেনার আলোচনা চূড়ান্ত হয়েছে। আমার বিশ্বাস চাইনিজ এটা ভ্যাকসিনটা আবার অর্ডার দেওয়ার পরে তৈরি করে, তো আমরা এখন দিয়েছি, যে কোনো সময়ে আমরা পাবো। সুতরাং আগামীতে আমাদের ভ্যাকসিন সমস্যা হবে না। এ সময় বাংলাদেশের পাসপোর্ট ইস্যুতে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের করা মন্তব্যে ক্ষোভও প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। জুলাই অগাস্টে হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আমার বিশ্বাস। এবারে দেশের করোনা পরিস্থিতি। দেশে একদিনে করোনা ভাইরাসে আরও 40 জনের মৃত্যু। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 12,441 জনের। একদিনে আরও 1,279 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন 7,32,810 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 17,683টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 58,38,295টি নমুনা। মঙ্গলবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 10.08%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 13.53%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 92.50% এবং মৃত্যুর হার 1.57%। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি পরিবর্তনের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সৃষ্ট অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে সফররত জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বস্কির রোহিঙ্গা সংকট ছাড়াও আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, জলবায়ু পরিবর্তন, কোভিড-19 পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারীর মধ্যে বাংলাদেশ সরকার প্রাণঘাতী ভাইরাস থেকে দেশের জনগণ এবং অর্থনীতিকে বাঁচানোর চেষ্টা করছে। ভারতের পর বাংলাদেশে করোনা পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব আছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমিত সন্দেহে 2 জন রোগীও শনাক্ত করেছেন বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তা নিশ্চিত হতে সময় লাগবে আরও অন্তত 4 থেকে 5 দিন। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগে করোনা পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হন 2 রোগী, যাদের একজন পরে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। লক্ষণ, উপসর্গ ও কিছু মেডিকেল রিপোর্ট পর্যালোচনার পর চিকিৎসকদের ধারণা তার দেহে বাসা বেঁধেছে ব্ল্যাক ফাঙ্গাস। এরই মধ্যে যা পাশের দেশ ভারতে ব্যাপকভাবে ছড়িয়েছে। ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আজকে আমাদের কিছু ইনভেস্টিগেশন গেছে, এটা আসতে আমাদের আজকে বিকালে কিছু চলে আসবে, বাট কনফার্মটা আসবে এগেইন আফটার 3 to 5 days। এর আগে 17 মে এ হাসপাতালে আরো এক রোগী ভর্তি হন কিডনি ও ডায়াবেটিস জটিলতা নিয়ে। 22 মে মৃত্যু হয় তার। মৃত্যুর পর চিকিৎসকদের হাতে আসা রিপোর্ট পর্যালোচনা করে এই রোগীর দেহেও ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব আছে বলে ধারণা করা হয়। যদিও কোন রোগীর দেহে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব নিশ্চিত নয়, নিশ্চিত হতে সময় লাগবে আরো অন্তত 4 থেকে 5 দিন, বলছেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান। প্রাথমিকভাবে আমরা যেটা পাচ্ছি যে রিপোর্টগুলো, তাতে আমাদের মনে হচ্ছে এটা মিউকোরমাইকোসিস। যদিও আমাদের এটা কালচারের জন্য ওয়েট করতে হবে, আরো 5-7 দিন ওয়েট করতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা চিকিৎসাটা শুরু করে দিয়েছি। বলা হচ্ছে এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এরই মধ্যে দেশের বিভিন্ন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ফাঙ্গাস প্রতিরোধী ঔষধ উৎপাদনের জন্য বলা হয়েছে। বিভিন্ন ওষুধ কোম্পানিকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে এই ফাঙ্গাসের জন্য যে ধরনের ওষুধ লাগে সেই ওষুধটা জানি এখন থেকে তৈরি করে রাখে। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় আঞ্চলিক লকডাউনে যেতে হয়েছে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জকে। পাল্লা দিয়ে বাড়ছে রাজশাহী সহ পাশের জেলাগুলোতে সংক্রমণের হারও।
প্রতিদিনই চিকিৎসা নিতে বিপুল পরিমাণ মানুষ আসছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, ফলে রাজশাহী পড়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। রফিকুল আলমকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। 24 ঘন্টায় এখানে 202 জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 82 জন। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে পরীক্ষার জন্য এসেছে আরও 274 জনের নমুনা। সংক্রমণের গতি চূড়ায় ঠেকাই আঞ্চলিক লকডাউনে যেতে হয়েছে প্রশাসনকে। লকডাউন কার্যকর করতেও মঙ্গলবার ভোর থেকে মাঠে আছে স্থানীয় প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহলের পাশাপাশি বসানো হয়েছে 27টি চেকপোস্ট। প্রত্যেকটা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, থানার ফোর্স যারা আছে তারা এই বিষয়টি নিশ্চিত করবেন। চাঁপাইনবাবগঞ্জ শহরে 27টা চেকপোস্টে পুলিশ কাজ করছে, এছাড়া মোবাইল টিম আছে পুলিশের। লকডাউনের কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস ও ট্রেন ছেড়ে যায়নি। আভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ আছে। সড়কে সাধারণের চলাচল ছিল সীমিত, তবে অনেকেই লকডাউনের খবর না জেনে শহরে এসে বেকায়দায় পড়েছেন। আগে থেকে আমি জানি না, অবশ্যই গ্রামে ছিলাম, পদ্মা নদীর ওপারে ছিলাম, সেখান থেকে আমি আসছি, বোনের বাসায় গেছিলাম। গাড়ি ঘোড়া নাই, আমরা হেঁটে যাচ্ছি। হেঁটে গিয়ে দূরপাল্লায় যদি বাস পাওয়া যায় দূরে গিয়ে। সীমান্ত এলাকাগুলোতে যখন সংক্রমণের হার বাড়ছে, তখন চিকিৎসায় চাপ বাড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর সঙ্গে আসছেন স্বজনরাও, যা ঝুঁকি বাড়াচ্ছে। তাই আঞ্চলিক লকডাউন কঠোরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিশ্চিতের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জেলা হসপিটাল সেখানে যদি সুযোগ সুবিধা না থাকে, তাহলে ন্যাচারালি মানুষ কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বা বড় হাসপাতালের মধ্যে দৌড়তে হবে। যেটুকু রোগ ছড়িয়েছে তার বাইরে যেন আর না ছড়ায়, যে আমরা জেলা হাসপাতালগুলোকে বলছি যে আপনারা যতটুকু পারেন আপনারা চিকিৎসা প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জে 11 দফা নির্দেশনা দিয়ে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া করোনা সংক্রমণের হার বাড়ছে সীমান্তবর্তী জেলা নওগাঁ, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও সিলেটে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। কোরবানির ছুরি দিয়ে 6 টুকরা করা হয় রাজধানীর দক্ষিণখানে উদ্ধার আজহারুল নামে পোশাক শ্রমিকের মরদেহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে গ্রেফতার মসজিদের ইমাম আব্দুর রহমান। বিকেলে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। নাইমাল সিকুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইমাম আব্দুর রহমান আজহারুলের সন্তানদের আরবি পড়াতেন। সেই থেকে আজহারের পরিবারের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। গেল সোমবার ইমামের সাথে বাগবিতণ্ডায় জড়ান আজহার। এ সময় ইমাম তার হাতে থাকা ছুরি দিয়ে আজহারের গলা কেটে দেন। লাশ লুকোতে মসজিদে তার নিজ কক্ষে নিয়ে কোরবানিতে ব্যবহৃত ছোরা দিয়ে আজহারের শরীর 6 টুকরা করে সেফটি ট্যাঙ্কে ফেলে দেন। স্থানীয়দের ধারণা আজহারের স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্কের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। যে সেফটি ট্যাঙ্কির মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, তারপরে এলাকার লোকজন জানালো, তারপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং পুলিশ আসলো। আগে বিটিমকে পড়াইছিল, ঠিক আছে, তারপরে এখন ছোট বাচ্চা আছে তাকেও পড়ায়। তো ওই পড়ানোর মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়েছে, পরকীয়ার কারণে হতে পারে আর কি। খবর পেয়ে লাশ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আর এই হত্যাকাণ্ডের দায়ে গ্রেফতার হয় মসজিদের ইমাম। হত্যাকারী যেটা বলেছেন যে লাস্ট 5 থেকে 6 টুকরা করেছে, বিকজ আমরা যে লাশটা উদ্ধার করেছি এটা ডিকম্পোজড অবস্থায় ছিল, বাট আমরা 6 টুকরা উদ্ধার করতে পেরেছি। আর এটা উনি বলেছেন যে ফজরের নামাজের পর্যন্ত এটা উনি এই মানে টুকরা টুকরা করার কাজটা উনি করেছেন। রাত আনুমানিক 9:30 থেকে 10টার পর থেকে ভোর ফজর পর্যন্ত উনি এই কাজটা করেছেন এবং উনি একাই এই কাজটা করেছেন। এবং এরপরে উনি আবার কক্ষ সুন্দরভাবে পরিষ্কার করে আলামত বিনিষ্ট করার চেষ্টা করেছেন। তবে এখনো হত্যার সঠিক কারণ জানতে পারেনি র্যাব। আনুমানিক নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। গোয়েন্দা দল। রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে হত্যার ঘটনায় সরাসরি সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের হাত ছিল বলে জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা জানান তিনি। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, শাহিন উদ্দিনের হাত পা কেটে হত্যার জন্য সুমনকে নিয়োগ দিয়েছিল আউয়াল। আর এই হত্যাকাণ্ড ঘটানোর পূর্বে সুমনকে 20,000 টাকা অগ্রিমও দেওয়া হয় বলে জানান তিনি। তবে ঠিক কত টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সে বিষয়ে সঠিক কোনো তথ্য এখনো পায়নি ডিবি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আমদানি নিষিদ্ধ দেশ ইরানের বিটুমিন সংযুক্ত আরব আমিরাত হয়ে ভুয়া পরিচয় ঢুকছে বাংলাদেশে।
এই তথ্য দিয়েছেন খোদ সংযুক্ত আরব আমিরাত ও ইরানের বিটুমিন রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো সংযুক্ত আরব আমিরাত বিটুমিন উৎপাদনকারী দেশ নয়। তবে বাংলাদেশের রাস্তায় ব্যবহার হচ্ছে UAE লেখা গ্রামের বিটুমিন। বিটুমিনের গ্রেড নির্ধারণ কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকারিয়ার মতে বিটুমিন আমদানির প্রক্রিয়ায় গলদ আছে, যেখানে প্রতি পদে পদে মানহীনতা হতে পারে। তাই আমদানিকে নিরুৎসাহিত করার পক্ষে মত তার। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। বিটুমিন বা পিচ রাস্তা তৈরির অন্যতম অপরিহার্য উপাদান। চাহিদার তুলনায় দেশি উৎপাদন মাত্র 25 থেকে 30 ভাগ, তাই আমদানি নির্ভরতা। অনুসন্ধানে দেখা যায় সড়কে ব্যবহার হওয়া বেশিরভাগ ড্রামের গায়ে লেখা বিটুমিন আনা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমদানিকারকরাও একই কথাই বলছেন। মালয়েশিয়া থেকে আসে, UAE থেকে আসে, বাহরাইন থেকে আসে, সিঙ্গাপুর থেকে আসে, ইরাক থেকে, দুবাই থেকে, তারপর সামটাইমস আপনার মালয়েশিয়া। কিন্তু অনুসন্ধান এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত বিটুমিন উৎপন্নকারী দেশ নয়, সেখানে মৌলিক বিটুমিন উৎপাদন কারখানা নেই। UAE-র প্রতিবেশী দেশগুলো থেকে সেখানে বিটুমিন আসে। অনুসন্ধানী তথ্য বলছে ইরান থেকে আসা বিটুমিন সংযুক্ত আরব আমিরাত হয়ে বাংলাদেশে আসে। আবুধাবিতে কিন্তু এত তেল নাই কিন্তু, সো সেই হিসাবে সে আশেপাশের কোনো দেশ এমবার্গোতে থাকাতে সে নিম্নমানের এগুলিকে ছেড়ে দেয়, সেগুলিকে আবার ডাইলিউট করে ফেলে অনেক রিফাইনারিতে, সেগুলি শেষ পর্যন্ত আমাদের এখানে। তার মানে আন্তর্জাতিক বাজারের বিটুমিন এবং সাপ্লাই এন্ডে আমাদের কোনো কন্ট্রোল নাই। সে এখন থার্ড পার্টির মাধ্যমে বিক্রি করছে, তার মানে কি অরিজিনটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি আরো পরিষ্কার হবার জন্য সংযুক্ত আরব আমিরাতের একটি বিটুমিন রপ্তানিকারক প্রতিষ্ঠানের সাথে কথা বলা। তারা পরিষ্কার বলেছেন ইরানের আল আব্বাস পোর্ট থেকে বিটুমিনের জাহাজ সরাসরি এসে ভিড়ে UAE-র জেবেল আলী পোর্টে। অনুসন্ধানের পরের ধাপে ইরানের একটি বিখ্যাত বিটুমিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়। তারা জানান নিয়মিতই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিটুমিন রপ্তানি হচ্ছে, তবে বাণিজ্য নিষেধাজ্ঞা থাকার কারণে সরাসরি না করে UAE-র মাধ্যমে করা হয়। UAE-র জন্য যেটা আমাদের গুজবে শুনি সেটা হলো যে বিভিন্ন যেসব সোর্সগুলো ভেরিফাইড না, কোয়ালিটি কন্ট্রোল করা হয় না, সেগুলোকে একটা প্রসেসের থ্রুতে এনে সেটাকে UAE ব্র্যান্ডিং করে, বা ইরান বিটুমিন অনেক সময় শোনা যায়, এই ধরনের ব্র্যান্ডিং করে নিয়ে আসা হয়। এটা আসলে UAE ড্রাম হতে পারে, বাট কেউ একজন লিখেও দিতে পারে UAE, কারণ এই বিটুমিনটা UAE-র কোনো রিফাইনারি তৈরি করছে কিনা এটা কোনো গ্যারান্টি নেই। বিশ্লেষকরা আরও বলেছেন মিথ্যা ঘোষণায় আসা এসব বিটুমিন কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দেশে আসছে আর ব্যবহার হচ্ছে বেশিরভাগ সড়কে। সমাধানের পথ দেখিয়েছেন বিটুমিনের গ্রেডিং নির্ধারণ কমিটির সভাপতি। এইখানে আমদানিকারকদের উপর আমি কেন জিম্মি হয়ে থাকবো? এই জন্য সবচেয়ে উত্তম হইল যে আমি বিদেশ থেকে না এসে যদি দেশের মধ্যে উৎপাদন করা যায় এবং সেখান থেকে সরাসরি নিয়ে এসে যদি আমরা ব্যবহার করতে পারি উইথ প্রপার গ্রেড এবং প্রপার ক্যারেক্টারিস্টিক্স, তাহলেই এই বিটুমিনের রাস্তা টিকবে। তার পরামর্শ 2041 সালের উন্নত দেশের উপযোগী রাস্তা নির্মাণে আমদানি নির্ভরতা কমিয়ে বাড়াতে হবে দেশীয় আন্তর্জাতিক মানের বিটুমিন উৎপাদন। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। জাতীয় কবি কাজী নজরুলের 122তম জয়ন্তী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে কবি নজরুলের গবেষক এবং ভক্তরা জানান বর্তমান সময়ে মহামারীর মধ্যেও কবির দর্শন ও সৃষ্টিকর্ম সবসময় প্রাসঙ্গিক ও অনুপ্রেরণার উৎস। সুকন্যা আমিরের প্রতিবেদন। পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বিধে উঠবে। কবি সত্য যখন বাউন্ডুলে আর খ্যাপাটে হয়, তখনই রচিত হয় সাম্য, দ্রোহ আর প্রেমের কবিতা। তারই কিংবদন্তি উদাহরণ কবি কাজী নজরুল ইসলাম। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি কবির আজ 122তম জয়ন্তী। এই উপলক্ষে মঙ্গলবার সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন কবির কবিতা, গান, বাণী সবকিছুই সাহস ও শক্তি যোগায় রণাঙ্গনে। তিনি মানবতার কবি, তিনি অসাম্প্রদায়িকতার কবি এবং তিনি গণমানুষের কবি। মানব শ্রেণী যখন বিভিন্ন প্রান্তে
পর্যদস্ত থাকে, নির্যাতিত থাকে, বৈষম্যের শিকার হয়, তখন কবি নজরুলের সেই মানবিক মূল্যবোধের বিষয়গুলো খুব অপরিহার্য হয়ে পড়ে। নজরুলের সেই একটি বিদ্রোহী কবিতা 100 বছরকে স্মরণ করার জন্য আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছি নজরুল কবিতা স্মরণ করার জন্য। কবির দর্শন তত্ত্ব ও সৃষ্টিকর্ম সবসময় প্রাসঙ্গিক ও অনুপ্রেরণার উৎস। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন কবি হাবিবুল্লাহ সিরাজি। সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বাংলা একাডেমির মহাপরিচালককে একাডেমি প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা এবং জানাজা শেষে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। বিস্তারিত জানাচ্ছেন সুকন্যা আমির। হাবিবুল্লাহ সিরাজি ব্যক্তি জীবনে প্রকৌশলী হলেও লেখালেখিতে ছিলেন সক্রিয়। বাংলা সাহিত্যাঙ্গনে তিনি ভূমিকা রেখে গেছেন কবি, শিশু সাহিত্যিক, গদ্যকার, অনুবাদক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছড়াকার প্রভৃতি পরিচয়ে। 2018 সালে বাংলা একাডেমির মহাপরিচালক হন কবি হাবিবুল্লাহ। পদবীর পরিবর্তে পছন্দ করতেন কবি উপাধি। মঙ্গলবার শেষবারের মতন তিনি আসেন প্রিয় কর্মস্থলে। নিথর শরীর হয়তো কেবল উপলব্ধি করেছে প্রিয়জনদের কান্না, শেষ আলিঙ্গন। প্রশাসনিক দক্ষতা, তার সঙ্গে যুক্ত হয়েছিল তার সৃষ্টিশীলতা। আমরা হয়তো অনেকে হারিয়ে যাওয়াতেই বলি যে শূন্যস্থান পূর্ণ হবে না, আসলে কিন্তু হাবিবুল্লাহ সিরাজের জায়গা পূরণ করা সত্যিই কঠিন হয়ে যাবে। তার একটি কবিতাও পাওয়া যাবে না যেটাতে ছন্দের সামান্য ত্রুটি আছে। বিদায়ের আগে সহকর্মীদের শ্রদ্ধায় সিক্ত হন কবি সিরাজি। কর্মস্থলে সম্পূর্ণ হয় প্রথম জানাজা। আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজার পর শেষ নিদ্রায় শায়িত হন হাবিবুল্লাহ সিরাজি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। এবারে খেলার খবর। লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 247 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 77 রান। মিরপুর হোম অফ ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ব্যাটে প্রথম ওভারেই 15 রান তুলে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাকে এলবিডব্লিউ ভাবে ফেলেন জমিরা। একই ওভারে জমিরার ইনসুইং ডেলিভারি বুঝতে না পেরে কোনো রান না করেই সাজঘরে ফেরেন সাকিব। এরপর প্রথম ওয়ানডেতে রান করতে না পারা লিটন দাসও দ্রুত সাজঘরে ফেরেন। তবে ম্যাচের মূল হালটা ধরেন মুশফিক। মিস্টার ডিপেন্ডেবলের ব্যাট থেকে আসে 125 রান। শের দিকে দ্রুত উইকেট হারিয়ে 11 বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানদের সাবধানী শুরুর পরও অভিষেক ম্যাচে প্রথম উইকেটের দেখা পান শরীফুল ইসলাম। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।